আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২২ কাহন কই মাছ দিয়ে ১ বছরের কর প্রদান করতেন এমন জমিদারের নাম কি কখনো শুনেছেন? এরকম একটি জমিদারের কাহিনী নিয়ে আজকের গল্প। কোন অঞ্চলের জমিদার এমন অদ্ভুত পদ্ধতিতে কর প্রদান করতেন এবং তার জমিদারি ব্যবস্থা কেমন ছিল তা আপনাদের জানাবো। সেই সাথে জমিদার বাড়ি এবং সেই জমিদারের শেষ পরিণতি কেমন ছিল তাও জানাবো। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে রয়েছে আরেকটি ইন্টারেস্টিং পার্ট। ভিডিওর শুরুতে একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। ২২ কাহন বলতে কি বোঝায় তা যদি আপনারা না জানেন তাহলে হয়তো এই ভিডিওটি দেখে তেমন ইন্টারেস্ট পাবেন না। তাই চলুন আমরা ২২ কাহনের হিসাবটা আগে বুঝে নিই। ১ কাহন সমান ১২৮০ পিস, তাহলে ২২ কাহনে দাঁড়ায় ২৮,১৬০ পিস। এই ২৮,১৬০ পিস কই মাছ দিয়ে দুবলহাটির রাজা পুরো ১ বছরের কর পরিশোধ করতেন। কেন এমনটি ঘটেছিল তা জানার পূর্বে চলুন এই জমিদারি প্রতিষ্ঠার ইতিহাস জেনে আসি। দুবলহাটির প্রতিষ্ঠাতা জমিদার পেশায় একজন লবণ ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করতে এসে এই জমিদারির প্রতিষ্ঠাতা জমিদার জগতরাম রায় নওগাঁ সদর উপজেলার দুবলহাটির কাছের একটি গ্রামে বসতি স্থাপন করেন। বিল অঞ্চলের ইজারা গ্রহণ করে তিনি প্রচুর জমির মালিক বনে যান। একসময় রঘুনাথের বিত্ত বৈভবের খবর মুঘল রাজদরবারে পৌঁছে যায়। তাকে মুর্শিদাবাদের নবাব তলব করেন। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ দিলে তিনি নবাবকে জানান যে তার এলাকায় শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায় তার এলাকায়। বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে ২২ কাহন কই মাছ প্রদানের নির্দেশনা দেন। সেখান থেকেই এই ২২ কাহন কই মাছের মাধ্যমে সে বাৎসরিক খাজনা পরিশোধ করতেন। কম রাজস্ব প্রদানের সুযোগে তার সম্পদ দ্রুত বাড়তে থাকে। তার জমিদারি আস্তে আস্তে সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হয়। মুঘল শাসনের পর এই অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে। ১৭৯৩ সালে ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে রাজা কৃষ্ণনাথ রায় ১৪,৪৯৫ টাকা দিয়ে ইজারা গ্রহণ করে এ রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ ছিলেন নিঃসন্তান, তাই তার পরবর্তীতে ১৮৫৩ সালে রাজত্বভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। রাজা হরনাথের আমলে দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। তিনি দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাসাধারণের সুপেয় পানির কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। ১৮৬৪ সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুলও স্থাপন করা হয়। পরবর্তীতে সেই স্কুলটির নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ১৮৭৩ সালে তদানীন্তন রাজশাহী স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক ৫,০০০ টাকা আয়ের সম্পত্তি দান করেন তিনি। উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় ১,০০,০০০ টাকা। তিনি দুবলহাটিতে একটি অতিথিশালাও খুলেছিলেন। ১৮৭৪ সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ১৮৭৫ সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং ১৮৭৭ সালে তাকে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। যে রাজা এত দানশীল, এত প্রজাহিতৈষী ছিলেন, তার বিরুদ্ধে কেন প্রজা বিদ্রোহ আন্দোলন হয়েছিল? বিষয়টি অদ্ভুত হলেও সত্য। ১৮৮৪ সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা তার স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করেন এবং
খাজনা প্রদান একেবারেই বন্ধ করে দেন। এ নিয়ে ব্রিটিশ আদালতে 7 বছর ধরে মামলা চলে। অবশেষে তার 2 পত্নী রানী শ্যামসুন্দরী ও উমা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে বিষয়টির আপোষ হয়। তার স্বেচ্ছাচারিতার গল্পটা খুবই নিদারুণ। তার অত্যাচারে বাড়িতে যুবতী মেয়ে রাখা যেত না। জোর করে তুলে নিয়ে গিয়ে তার সতীত্ব নষ্ট করত জমিদার নিজেই। এখনো মনে হয় এই বাড়ির দেয়াল থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। দেয়ালে কান পাতলে মনে হয় এখনো তাদের করুণ কান্না কানে ভেসে আসছে। এই রাজপ্রাসাদের দিকে তাকালে মনে হয় তাদের অভিশাপের কারণেই মনে হয় এত দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 1891 সালে রাজা হরনাথ রায় চৌধুরী মৃত্যুবরণ করেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তের সময় এই বংশের শেষ জমিদার ছিলেন অমরেন্দ্রনাথ রায় চৌধুরী। দুবলহাটির জমিদাররা দুবলহাটিতে প্রায় 2.45 একর ভূমির উপরে সুদৃশ্য ও বিশাল রাজপ্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদটি 19 শতকের শেষের দিকে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাসাদের চারিদিকে রয়েছে 4টি বৃহৎ পুকুর। প্রাসাদটি 4টি অঙ্গনে বিভক্ত: নাটমহল বা রঙ্গমহল, কাচারি, অন্দরমহল ও রন্ধনশালা। প্রাসাদের নিচতলা এবং দ্বিতলে রয়েছে প্রায় 100 খানেক কক্ষ। উত্তরমুখী এই প্রাসাদ ইন্দো ইউরোপীয় বা উপনিবেশীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। একসময়ের অত্যন্ত আকর্ষণীয় ও সুরম্য অট্টালিকাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভিতরের জরাজীর্ণ অবস্থা দেখতে গেলে খুবই সাবধানে যেতে হবে। ভবনটির রক্ষণাবেক্ষণ না করার কারণে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময়ে যে কোনো জায়গা ধসে যেতে পারে। গেটের প্রবেশদ্বারে প্রত্নতাত্ত্বিক বিভাগের সাইনবোর্ড লাগানো থাকলেও তাদের কোনো কার্যক্রমই দেখা যায়নি। আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে। এই রাজবাড়ি ভ্রমণের জন্য আপনারা নওগাঁ থেকে 2টি পথ অনুসরণ করে দুবলহাটিতে যেতে পারেন। একটি নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে সোজা দুবলহাটি, অন্যটি হাপানিয়া বাজার হয়ে দুবলহাটি। হাপানিয়া বাজার দিয়ে গেলে রাস্তা একটু বাড়তে পারে, তবে রাস্তা ভালো হয় তা পুষে যাবে। যে দিক দিয়েই যান না কেন দূরত্ব 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও বানানো কষ্টসাধ্য কাজ। আপনাদের সাপোর্ট পেলে এ কষ্ট অনেকটাই লাঘব হয়ে যায়। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। ভিডিওটিকে লাইক দিন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।